মানুষের চাহিদা মানুষকে তার জীবনে এক চরম পথ পর্যন্ত নিয়ে যেতে পারে, যে পথ থেকে ফেরার কোনো রাস্তা নেই। সে পথ হতে পারে অন্যায়ের কিংবা চরম কোনো এক সাধনার, যে সাধনায় জাগিয়ে তোলা যায় গুপ্ত কোনো এক পিশাচকে। রমাকান্ত কোনো গোপন সাধনায় লিপ্ত হয়ে নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে থাকে। কি সেই সাধনা যার জন্য এত লুকোচুরি? প্রতি রাতে রমাকান্তের ঘরে আসলে আসে কে? তারানাথ তান্ত্রিক কি পারবেন রমাকান্তকে এই চরম সাধনা থেকে বিরত করতে, নাকি ঘটে যাবে কোনো এক ভয়াবহ নির্মম ঘটনা? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কর্ণ পিশাচিনী। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সৌম্যদীপ, অভিযান, কৌস্তভ, শিউলি ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কর্ণ পিশাচিনী। রমাকান্ত ঘরের বাইরে বারান্দার কাছে চুপ করে বসে রয়েছে। আমি আর বিরাজমোহন ঘরের ভেতরে বিছানার একপাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে চারপাশে অন্ধকার যেন ঘুটঘুট করছে, আর সেই অন্ধকারের মধ্যে অনেকক্ষণ থেকে ভেসে আসছে একটা হাসির শব্দ। বিরাজমোহন আমার পিছনে দাঁড়িয়ে থাকলেও বুঝতে পারছিলাম ভয়ে সে টকটক করে কেঁপে চলেছে। আমি চাপা স্বরে বিরাজমোহনের দিকে তাকিয়ে বললাম, বিরাজমোহন, এত ভয় পেলে চলবে না। তুমি কি বুঝতে পারছো তা আমি জানি না, তবে এই বাড়িতে যে রয়েছে সে আমাদের কোনো ক্ষতি করতে এখন চায় না। তার সমস্ত কাজ কিন্তু এই রমাকান্তের সাথে। এইভাবে যে রমাকান্ত বদলে যাবে সেটা কিন্তু আমি কখনো ভাবতে পারিনি। আর আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? রমাকান্তের শরীরে যে আছে সে অতি সাধারণ কেউ নয়, সে হলো কর্ণ পিশাচিনী। তাকে তাড়িয়ে দেওয়া বড় সহজ কাজ নয়, কিন্তু আমি একটা কাজ করতে পারি। রমাকান্তের উপরে যাতে সে কোনো রকম প্রভাব বিস্তার না করতে পারে সেই কাজটা করতে পারি। তবে তাতে কিন্তু ক্ষতি হবে রমাকান্তের। সেই কর্ণ পিশাচিনী শুধু রমাকান্তের শরীর নয়, মনের উপরেও প্রভাব ফেলেছে। এখন হিতের বিপরীত না হয়ে যায়। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই ঘরের একপাশের জানলাটা অদ্ভুত শব্দ করে খুলে গেল। যেন মনে হলো একটা প্রবল হাওয়ার ধাক্কায় জানালা খুলে গিয়েছে, আর তার সাথে সাথে ঘরের ভেতর ঢুকে এলো একটা ঠান্ডা হাওয়া। বাইরে রমাকান্ত দাওয়ার কাছে বসেছিল। এবার বাইরে থেকে রমাকান্তের একটা চিৎকার ভেসে এলো। সেটা শুনে আমি আর বিরাজমোহন তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম, আর তখনই দেখতে পেলাম সেই ভয়ঙ্কর দৃশ্য। রমাকান্তের ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে একটা কালো মূর্তি। আমরা দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপর আর একটু এগোতে যেতেই মনে হলো গোটা শরীরটা যেন পাথরের মতো ভারী হয়ে এসেছে। বিরাজমোহনেরও তেমনই অবস্থা হয়েছিল। তবুও বিরাজমোহন কোনোভাবে বলল, ঠাকুর মশাই, এক পাও সামনের দিকে এগোতে পারছি না। রমাকান্ত যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। রমাকান্তের শরীরে সেই তাবিজ যতক্ষণ থাকবে ততক্ষণ সেই পিশাচিনী তার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু রমাকান্তকে সে এত সহজে ছেড়ে যাবে না বিরাজমোহন, ছেড়ে যাবে না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও আমাকে নিয়ে যেতে এসেছে। আমি যাব না ঠাকুরমশাই, আমাকে বাঁচান। আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। রমাকান্তের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সেই কালো ছায়া। রমাকান্ত তাকিয়ে রয়েছে আমাদের দিকে। ঘরের দাওয়ার কাছটা আজ অন্ধকার,
তার মধ্যে কর্ণপিশাচিনীকে ভালোভাবে দেখাও যায় না, তবে তার লম্বা খোলা চুল যেন হাওয়ায় উড়ছে। বাড়ির আশেপাশে একটা অদ্ভুত হাওয়া যেন ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে এসে গায়ে ধাক্কা দিচ্ছে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীর জপ করে চলেছি, আর মনে মনে বলে চলেছি, হে দেবী, ওরা আমায় বিশ্বাস করেছে যে আমি ওদের এই বিপদ থেকে বাঁচাতে পারবো। আমায় এই পিশাচের সাথে লড়াই করবার শক্তি দাও, দাও দেবী, শক্তি দাও। কিন্তু অনেকক্ষণ ধরে জপ করেও কিছু হলো না। আমার পাশ থেকে বিরাজমোহন ভয়ার্ত স্বরে বারবার প্রার্থনা করে চলেছে রমাকান্তকে বাঁচানোর জন্য। রমাকান্তর চিৎকার যেন এখন কান্নায় পরিণত হয়েছে। দুটো হাত সামনের দিকে বাড়িয়ে সে মাটিতে ভর করে এগোনোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পিছন থেকে সেই পিশাচিনী তার একদম কাছে চলে এসেছে। এতক্ষণ পর যেটা আমি বুঝতে পারলাম তা হলো সেই ছায়ামূর্তির শরীর সম্পূর্ণ বিবস্ত্র, তার শরীরে এক ফোঁটা কাপড়ের সুতো পর্যন্ত নেই। মনে মনে চমকে উঠলাম। কর্ণপিশাচিনীর সাধনায় যদি সাধক কর্ণপিশাচিনীকে তুষ্ট করতে পারে, তবেই পিশাচিনী এভাবে তার কাছে আসে। তখন সে তাকে অনেক কিছু দেয়, কিন্তু তার বদলে কেড়ে নেয় অনেক কিছু। কর্ণপিশাচিনীর সাধনা করা মানে সাক্ষাৎ মৃত্যুকে আহ্বান করা। কিন্তু কে সেই কাজ করেছে? যদি সেই কাজ করে থাকে কেউ, তা করল কিভাবে? আমার যতদূর মনে পড়ে, আমি রমাকান্তকে এর আগে যখন দেখেছিলাম, সে আর 5টা সাধারণ মানুষের মতোই ছিল। তাহলে এমনটা হলো কি করে? যদিও এই কয়েক বছরে তার এমন প্রভাব প্রতিপত্তি দেখে বোঝা যায় তার জীবনে এমন কিছু ঘটেছে যা অতি স্বাভাবিক নয়, কিন্তু জেনে শুনে এমন এক ধ্বংসের মুখে সে পা দিল কি করে? আগেরবার রমাকান্তের সাথে আমার অনেক কথা হয়েছিল, কিন্তু তখন তো সে আমায় এসব কথা বলেনি। রমাকান্তের মুখে যেন কাতর আরতি শোনা গেল। এবার সে ধরা গলায় বলল, ঠাকুরমশাই, আমার চরম ভুল হয়ে গেছে ঠাকুরমশাই। আমাকে এই বিপদ থেকে বাঁচান, না হলে আমি যে সব কিছু হারাবো ঠাকুরমশাই। আমার আমার কিচ্ছু চাই না, আমায় বাঁচান। রমাকান্ত, তুমি নিজের মনকে শক্ত করো। তোমার হাতে এই তাবিজ থাকলে তোমায় পিশাচিনী ছুঁতে পর্যন্ত পারবে না। তবে সে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে অবশ্যই। তুমি যদি একবার তোমার হাত থেকে এই তাবিজ খুলে ফেলো, তাহলে কিন্তু সে তোমায় নিয়ে যাবে। কর্ণপিশাচিনী তোমার উপর রুষ্ট হয়েছে, মনে থাকে জানো। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এই বিপদ থেকে কি আমরা কিছুতেই উদ্ধার পাবো না? বিরাজমোহনের কথাগুলো এবার আমার কানে এলো। আমি কিন্তু তা ভালোভাবে শুনতে পাইনি, কারণ ততক্ষণে কর্ণপিশাচিনীর পেছনে আমি একটা ব্যাপার দেখতে পেয়েছি। বাড়ির বাইরের দিকের বড় দরজার কাছে আরও একটা কালো ছায়ামূর্তি যেন এসে দাঁড়িয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমি শুনতে পেলাম একপাল শূকরের ডাক। হঠাৎ করে বিরাজমোহন বলে উঠল, আমাদের গ্রামে তো কোনো শুয়োর নেই, তাহলে এতগুলো শুয়োর এখানে এলো কোথা থেকে ঠাকুরমশাই? আর শুয়োরের ডাক শুনে মনে হচ্ছে যে বাড়ির আশপাশের থেকে আওয়াজ আসছে। আমি কিন্তু ততক্ষণে তাকিয়ে রয়েছি সেই কর্ণপিশাচিনীর পেছনের দিকে, বাড়ির বাইরে। যে ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে সেখানে, সে যেন আমার বহুদিনের চেনা। তাকে আমি এর আগে অনেকবার দেখেছি। চরম বিপদের মুহূর্তে সে আমার পাশে এসে আমায় সাহায্য করে গেছে। আমি তখন বিরাজমোহনের কথার উত্তর দিতে পারছি না। বুঝতে পারছি সেই অদ্ভুত চেনা একটা গন্ধে চারপাশটা ভরে আছে। রমাকান্ত কেমন যেন বিড়বিড় করে বলল, ঠাকুরমশাই, আমি কি তাহলে মরে যাচ্ছি? বাবা, আমায় আমায় ক্ষমা করে দিও। চোখের সামনে দেখতে পেলাম রমাকান্ত মাটির উপর লুটিয়ে পড়েছে। বিরাজমোহনের কথা কিন্তু বন্ধ এসেছিল। হঠাৎ করে সে কথা বন্ধ করলো কেন সেটা বুঝতে না পেরে পিছনের দিকে তাকাতেই দেখতে পেলাম বিরাজমোহন বাড়ির দোয়ায় একপাশে কখন যেন বসেছে, দুটো হাত দিয়ে মাথা চেপে ধরে রেখেছে।
ঘরের আশেপাশে সেই হাওয়াটা যেন এখন ঝড়ে পরিণত হয়েছে। একটা প্রবল ঝড় বাড়িটার মধ্যে যেন আছড়ে পড়তে চাইছে বারবার, কিন্তু একটা শক্তি যেন সেটা হতে দিচ্ছে না। ছায়ামূর্তি ততক্ষণে থমকে দাঁড়িয়ে পড়েছে। স্পষ্ট বুঝতে পারছি সে পেছনের দিকে ঘুরিয়ে তাকিয়েছে। একটা রক্ত জল করা হাসির শব্দ আমি শুনতে পেলাম, আর তার সাথে বুঝতে পারলাম দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তির পেছনে কতগুলো কালো কালো ছোট ছায়া এসে দাঁড়িয়েছে। বাইরে চাঁদের আলো থাকলেও তেমন আলো নেই, তাই ভালোভাবে কোনো কিছু দেখা যায় না। আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। শেষবার সামনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিলাম সেই ছায়ামূর্তি আস্তে আস্তে বাড়ির ভেতরে এসে ঢুকছে। আমার জীবনের চরম বিপদের মুহূর্তে আমার সাহায্য করতে এসে দাঁড়িয়েছে কে? দেখতে পাচ্ছিলাম কর্ণপিশাচিনীর হাসি ধীরে ধীরে কমে আসছে। সে একটা গর্জন করতে করতে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। আগে থেকেই বিরাজমোহন লুটিয়ে রয়েছে। আমার দু চোখ কেমন ঝাপসা হয়ে আসছিল। তারপর আর আমার কিছুই মনে নেই। রাস্তায় নামতেই বুঝতে পারলাম বৃষ্টি নামার কিন্তু খুব দেরি নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব পা চালালাম তারানাথের বাড়ির দিকে। তবে বৃষ্টিকে হার মানানো গেল না। একটু এগিয়ে গিয়েছি, হঠাৎ করেই ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। তাড়াতাড়ি ছাতা খুলে হাঁটতে হাঁটতে কিশোরী বলল, তোমায় আগেই বলেছিলাম যে শুধু শুধু এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। বৃষ্টি হবেই, তাই ট্রাম ধরলেই হতো। আরে বৃষ্টির দিনে এমন ঝিরঝির বৃষ্টিতে ছাতা মাথায় তারানাথের বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে, বুঝলে? যদি এই বৃষ্টির জন্য ঠান্ডা লেগে জ্বর হয়, তখন যে আনন্দটা হবে তার কথা না হয় আমি নাইবা বললাম। কিশোরীর কথা শুনে আমি হেসে উঠলাম। এই কথা বলার একটা নির্দিষ্ট কারণ রয়েছে। মাত্র দিন কয়েক আগে আমি জ্বর থেকে উঠেছি। জ্বরের কারণে 2 দিন অফিস পর্যন্তও যেতে পারিনি। বাড়িতে বসে বিছানায় শুয়ে থাকতে থাকতে কতবার মনে হয়েছে ছুটি যখন রয়েছে একবার তারানাথের বাড়িতে যাওয়া যাক, কিন্তু গিন্নি আমায় ছাড়বে তারপর তো। তা আমার সেই জ্বরের কথা কিশোরী গিন্নির কাছ থেকে জানতে পেরেছে, তাই এত শাসন। আমি কথার কোনো উত্তর দিলাম না, চুপ করে হাসলাম। কিশোরী বলল, আচ্ছা, আমার একটা কথা বলো তো, হঠাৎ করে জ্বর হলো কি করে? তুমি তো বৃষ্টিতে ভেজনি, তাছাড়া ঠান্ডা লাগার কোনো সুযোগও ছিল না, তাহলে হঠাৎ করে জ্বর? কিশোরীর এই প্রশ্নটা শুনে কিন্তু আমার মুখটা কেমন থমথমে হয়ে গেল। আসলে যে জ্বর কেন এসেছে তা আমি নিজেও জানি না। তবে মাত্র কয়েকদিন আগে বাড়ির কাছেই একটা রাস্তায় রাতের অন্ধকারে আমি যা দেখতে পেয়েছি তা বোধহয় কিশোরী নিজেও বিশ্বাস করবে না। সেই কারণে আমি তখন আর কিছুই খুলে বললাম না, কথাটা উড়িয়ে দিয়ে বললাম, আরে ধুর, কখন কি হয় তা কি আর বলা যায়? কোনোভাবে ঠান্ডা লেগে গিয়েছে। তাছাড়া সময়টা তো শীতের। বৃষ্টির সাথে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার তো একটা সম্পর্ক রয়েছে। তা না হলে এই শীতের সময় বৃষ্টি হতে তো আমি খুব একটা দেখিনি। দেখবে যে কদিন ঠাকুর মশাইয়ের বাড়িতে যাওয়ার কথা থাকবে সে কদিনই বৃষ্টি হবে, কিছুই করার নেই। একবার দেখো না, এই গোটা সপ্তাহে কবে বৃষ্টি হয়েছে? আর যেই ঠাকুর মশাইয়ের কাছে যাব অগ্নি বৃষ্টি শুরু হয়েছে। আমি কিশোরীর কথা শুনে চলেছিলাম বটে, কিন্তু কথাগুলো আমার মনের মধ্যে আসছিল না। মনের মধ্যে বারবার চলে আসছিল দিন 5 আগের সেই রাতের কথা। সেটা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে পথের একপাশে পড়ে থাকা একটা পাথরের টুকরোয় পা বেঁধে আরেকটু হলেই হুমড়ি খেয়ে পড়ছিলাম। কিশোরী একটা হাত ধরে ফেলেছিল, না হলে জলকাদায় পড়ে সে এক মাখামাখি অবস্থা হয়ে যেত। কিশোরী সামলাতে সামলাতে বলল, আরে আরে করো কি? একটু সামলে দেখে শুনে চলো। কি হয়েছে বলো তো? তোমার একটু অন্য মনস্ক বলে মনে হচ্ছে। আরে না, তেমন কোনো ব্যাপার না। আসলে সামনের দিকে তাকিয়েছিলাম তো পায়ের কাছে পড়ে থাকা পাথরটা লক্ষ্য করিনি। তুমি কি বলছিলে জানো? আমি বলছিলাম আজ ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে একটা বেশ ভয়ের গল্প শুনবো, কিন্তু আগের দিন ঠাকুর মশাই বললেন বটে, তবে সেটা খুব একটা আমার ভালো লাগেনি। তুমি তো জানো এই তন্ত্রমন্ত্রের গল্প কিংবা বেশ ভয়ের গল্প ছাড়া অন্য গল্প ঠাকুর মশাইয়ের মুখ থেকে শুনতে কেমন যেন লাগে আমার। আমি হাসলাম। কিশোরীর কথাটা নেহাত মিথ্যে বলেনি, কিন্তু তারানাথ মাঝে মাঝে নিজের ইচ্ছে মতোই যে কথা মনে পড়ে তাই বলে। তাকে আটকাতে আমার ভালো লাগে না। আরে মাঝে মাঝে তাকে তার মতো করে তো বলতে দিতে হবে।
গোটা সপ্তাহ মানুষটা কথা বলার জন্য সেভাবে কাউকে পায় না। সপ্তাহে একটা দিন আমরা তার কাছে যাই, তখন নিজের ইচ্ছে মতো সব কথা বলতে থাকে আর কি। সে তো জানি, কিন্তু তুমি বলো, এত কষ্ট করে বৃষ্টির মধ্যে আমরা তার কাছে গিয়ে পৌঁছাবো, অথচ সে একটা অতি সাধারণ গল্প আমাদের বলবে। তাছাড়া তার অনেক গল্প তো আমার নিজেরই বিশ্বাস হয় না। আমরা এসব কথা বলতে বলতে তারানাথের বাড়ির কাছ পর্যন্ত এসে পড়েছি। বৃষ্টি খুব একটা বেশি হয়নি, তাই সামান্য জল রাস্তায় দেখা দিতে শুরু করেছে। এখনো জলে ভরে ওঠেনি। সেই অল্প জলের উপর ছপছপ শব্দ করে আমরা তারানাথের উঠোনের কাছে এসে পৌঁছলাম। ঘরের দরজা বন্ধ রয়েছে। বৃষ্টির দিনে এমনটাই থাকে, কিন্তু আজ সকাল থেকে তো বৃষ্টি হয়নি। তাহলে কথাটা ভাবতে ভাবতে দরজার কাছ পর্যন্ত এগিয়ে এসেছি। এমন সময় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো স্বয়ং তারানাথ। আমাদের দেখতে পেয়ে বড় অদ্ভুতভাবে ঘুরে তাকালো সে। তারপর কি একটা যেন মনে পড়তে আবার এগিয়ে এলো দাওয়ার কাছে। আমাদের দেখে হেসে বলল, ও, তোমরা এসে পড়েছো? আমিও ভাবছিলাম তোমরা এখনো এলে না কেন। একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন তো আর আসতে পারবে না। এমনি শীতের সময়, তার উপর আবার বৃষ্টি। ওহ, তোমাদের বড্ড অসুবিধা হয় আমার কাছে আসতে এখন, তাই না? তা কষ্ট করে যে এসেছি সেটা যখন বুঝতে পেরেছেন, তাহলে একটা বেশ ভালো গল্প বলুন তো আজ। আপনি প্রতি রবিবার গল্প বলেন বটে, কিন্তু নেহাত ভালো একটা গল্প কিন্তু সহজে আপনার থেকে শোনা হয় না। অনেকদিন হয়ে গেছে, ভালো গল্প কিন্তু শুনিনি। ঘরে এসে বসো বসো। শুধু শুধু বৃষ্টির মধ্যে বাইরে থাকতে হবে না। তাছাড়া রোদ ওঠেনি, ঠান্ডাটা বেশ জমিয়েও পড়েছে। শীতকালের বৃষ্টি আর তার জন্য পড়া ঠান্ডা যে কতটা ভয়ানক হতে পারে তা বোধ হয় যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েনি তারা জানে না। আমাদের গায়ে ফুলহাতা জামা, তার উপর দিয়ে জড়ানো রয়েছে চাদর, কিন্তু বৃষ্টির ছাটে সেই সমস্ত সামান্য ভিজে গিয়েছে। তাই ভেতরে ঢুকে কোনো রকমে চাদরটা খুলে ফেললাম। তারানাথের দেওয়া গামছায় মাথাগুলো কোনো রকমে ঝেড়ে নিয়ে বিছানার একপাশে বসতেই তারানাথ ঘরের দরজাটা বন্ধ করে দিল। ঘরের ভেতরটা কিন্তু বাড়ির মতন ঠান্ডা নয়, যদিও সেটাই স্বাভাবিক। ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পর ঘরের মধ্যে যেন অল্প একটু অন্ধকার নেমে এসেছে। তাছাড়া বাইরে আকাশের মেঘ জমে রয়েছে। এমন আবহাওয়া থাকলে ঠান্ডা একটু বেশিই লাগে। ঘরের ভেতর গরম তা মনে হতেই একটু যেন শরীরটা চাঙ্গা হলো। তারানাথ বিছানার একপাশে বসে বলল, দাও দেখি, তোমাদের একটা সিগারেট দাও দেখি। হ্যাঁ, এই ঠান্ডার সময় বন্ধ ঘরে একটা সিগারেট টানতে পারলে বেশি ভালো লাগতো। বাইরে একটু বেরিয়েছি কি, হাত পা একেবারে জমে গিয়েছে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি তো যখন সাধনা করতেন তখন তো শীতের সময়ও গ্রামের পথে পথে ঘুরে বেড়াতেন, তখন আপনার ঠান্ডা লাগতো না? আর তাছাড়া আপনি তো লাল কাপড় ছাড়া আর বিশেষ কিছুই পরিধান করতেন বলে মনে হয় না। মানুষ অভ্যাসের দাস, বুঝলে? অভ্যাস করলে মানুষ সব কিছুই করতে পারে। আমার এখনো মনে আছে, প্রথম যখন চন্দ্র দর্শন করেছিলাম তখন বুঝতে পেরেছিলাম তন্ত্র মন্ত্র সাধনা সব কিছু আসলে অভ্যাস। অভ্যাস ছাড়া কোনো কিছুই হয় না। যেমন তুমি চন্দ্র দর্শন একদিনে করতে পারবে না, তেমনি কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে তোমায় একটা সময় পর্যন্ত সেই সাধনার পিছনে সময় দান করতেই হবে। সময়, মন এবং বিশেষ করে মন্ত্র কাজে লাগাতে হবে। তারপর কোনো এক সাধনায় তুমি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে। আমি আমার গোটা জীবনে কোনো সাধনাতেই সিদ্ধি লাভ করে উঠতে পারিনি। আচ্ছা, আপনি তো এত সাধনা করেছেন, কিংবা অনেক পিশাচও দেখেছেন নিজের জীবনে। আচ্ছা, এর মধ্যে এমন কোনো কথা আছে যা আপনার এখনো মনে রয়ে গিয়েছে? মানে আমি বলতে চাইছি, এই গোটা জীবনে নিশ্চয়ই আপনি অনেক রকম চরম সমস্যার মুখোমুখি হয়েছেন। সে সময় মধুসুন্দরী দেবী কিংবা অন্য কেউ হয়তো আপনার সাহায্য করেছে, সে কথা তো আপনি নিজেই স্বীকার করেন। কিন্তু কখনো কি এমন হয়েছে যে আপনার মনে হয়েছে আপনি এই বিপদ থেকে আর বেঁচে ফিরতে পারবেন না? জীবনে তো কখনোই কোনো নিশ্চয়তা ছিল না, বুঝলে? কতবার মনে হয়েছে এই গ্রামের পথে হাঁটতে হাঁটতে বোধহয় জীবন কখন শেষ হয়ে যাবে। কোনো এক শ্মশানে রাতের বেলা অন্ধকারে বসে ভাবতে ভাবতে মনে হয়েছে, যদি কোনো এক অদ্ভুত উপায়ে এই জগৎ ছেড়ে আমি চলে যেতে পারতাম অন্য এক জগতে, সেই জগৎ আমাদের এই জগতের সাথে
সমান্তরালের বয়ে চলেছে বলে অনেকবার শুনেছি। ওই যে পিশাচিনী, হাগিনী, ডাকিনী, তাছাড়া সেই ছোটবেলায় দেখা সেই ডাইনির গাছ, কিংবা ঠাকুরদার মুখে শোনা পরীর গল্প। এই জগৎ থেকে সেই জগতে যদি কোনো একবার যাওয়া যেত তাহলে বড় ভালো হতো। আর যদি তাই হতো তাহলে এই জগৎ থেকে আমার নাম চিরদিনের মতো মুছে যেত। মৃত্যু আর সেটা তো একই হলো, তাই না? কখনো কিন্তু মৃত্যুকে আমি ভয় পাইনি, তবে মৃত্যুকে আমার কখনোই পছন্দ হতো না। যেখানে মৃত্যুর গন্ধ লেগে থাকতো সেখানে আমি কখনোই বেশি সময় ধরে থাকতে চাইতাম না। তবে মাঝে মাঝে মনে হতো এই বোধহয় শেষবার। বিশেষ করে কোনো এক চরম মুহূর্তে পড়ে যখন আমি একা থাকতাম, তখন কিন্তু মনে হতো না যখন কারো সাহায্যের জন্য আমি কোথাও গিয়ে পড়তাম। মনে হতো যদি সত্যিই আমার কোনো ক্ষমতা থাকতো তাহলে ভালো হতো। কিন্তু বিশ্বাস করো, আমার কিন্তু তেমন কোনো ক্ষমতাই নেই। আসলে যা রয়েছে তা অতি নিম্ন স্তরের। নেহাত ওই মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির কাছ থেকে সামান্য ক্ষমতা পেয়েছিলাম, তাতেই অনেক কিছু করতে পেরেছি। ঠাকুরমশাই, যদি আপনি সত্যিই সাধনায় সিদ্ধি লাভ করে ক্ষমতা অর্জন করতে পারতেন তাহলে কি করতেন? কি করতাম তা হয়তো এখন বলতে পারবো না, তবে যখন সাধনা ছেড়ে সংসার জীবনে ফিরে এসেছিলাম তখন বলতে পারতাম। সাধনা ছেড়ে আসার পর বারবার মনে হতো যদি একবার সাধনায় সিদ্ধিলাভ করে উঠতে পারতাম তাহলে গোটা জীবনটা পথে পথেই কাটিয়ে দিতাম। মধুসুন্দরী দেবীর কথাতেও বাড়ি ফিরে আসতাম না। আসলে মধুসুন্দরী দেবীর কথা আমি ফেলতে পারিনি, সেই কথায় বাধা পড়ে গিয়েছিলাম। না হলে হয়তো এখনো সাধনার পথেই ঘুরে বেড়াতাম। তোমরা আমায় আর দেখতে পেতে না, অনেক কিছুই হতো না, বুঝলে? তবে ভাগ্যে যা লেখা রয়েছে তা তো হবেই। আমার মতো একটা সাধারণ সাধকের সাধ্য কোথায় সেই লেখা খণ্ডন করে? আচ্ছা, যখন আপনি মধুসুন্দরী দেবীর কথায় বাড়িতে ফিরে এসেছিলেন, তারপরে তো আর সাধনার পথে ফিরে যাননি, সংসার জীবনেই তো পড়েছিলেন, তাই না? ঠাকুরমশাই, আপনার এইসব কথা আমি শুনতে চাই না। আপনি বরং সেই গল্পটা বলুন। আপনি যে কথা বলছিলেন, চরম বিপদের মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনে হয়েছিল এখান থেকে আপনি কোনোভাবেই বেঁচে ফিরতে পারবেন না, সেই গল্পটা। বেশ, তোমরা যখন আর ধৈর্য ধরছো না তাহলে সে কথাই তোমাদের বলতে শুরু করি। তা সে অনেক বছর আগেকার কথা। তখন সময়টা শীতের। অমন শীতের সময় গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে দিনের বেলা যতটা ভালো লাগে ততটা কিন্তু রাতের বেলা ভালো লাগে না। দিনের বেলা ঠান্ডা হাওয়ার সাথে রোদ এসে গায়ে লাগলে বড় আরাম হয়। কি এক অদ্ভুত আবেশে গোটা শরীর জুড়িয়ে আসে। মনে হয় ছোটবেলায় সেই বাড়ির উঠোনের কাছে বসে রোদ পোহানোর কথা। সন্ধ্যাবেলা ঘরের বিছানায় কাঁথা মুড়ি দিয়ে বসে ঠাকুরদার কাছে গল্প শোনা। সমস্ত কিছু যেন সেই পথে হাঁটতে হাঁটতে মনে পড়ে যেত। অথচ রাতের বেলা যখন ভীষণ ঠান্ডা লাগতো তখন কেমন যেন মনে হতো এই বোধহয় শেষ। আমার এখনো মনে আছে সেবার শীত পড়েছিল বেশ। শীতের সময় একটা গোটা রাত আমি গাছের তলায় কাটিয়েছিলাম। শেষ রাত্রের দিকে মনে হয়েছিল গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তবে ভোরবেলা নতুন সূর্যের আলো চোখে এসে লাগার পর যেন নতুন করে জীবন ফিরে পেয়েছিলাম। সেইভাবেই আমি গিয়ে পড়েছিলাম বিরাজমোহনের বাড়ির কাছে। গোটা রাত শীতে কষ্ট পেয়েছি। সকালের দিকে বিরাজমোহনের বাড়ির কাছে আসতেই আমার চোখ মুখের অবস্থা দেখেই বোধহয় বাইরে দাঁড়িয়ে থাকা বিরাজমোহন আমার দিকে এগিয়ে এসে বলল, ঠাকুরমশাই, আপনাকে দেখে মনে হচ্ছে এই গোটা রাত আপনি বাইরে কাটিয়েছেন, কিন্তু এই প্রবল ঠান্ডায় বাইরে আপনি কাটালেন কি করে? আমি হাসলাম। আসলে ঠান্ডায় শরীর যেমন জমে এসেছিল তেমন খিদে তেষ্টায় ক্লান্ত হয়েও পড়েছিলাম। মুখে কিছু বলার মতো শক্তি না থাকলেও বললাম, আমার ভাগ্যে যা লেখা আছে তা তো হবেই, বুঝলে? কাল গোটা রাত আমার কষ্ট পাওয়ার ছিল, তাই পেয়েছি। তবে চিন্তা নেই, গ্রামে যখন ঢুকে পড়েছি তখন আজকের রাতটা না হয় গ্রামে কোথাও আশ্রয় নেব।
আসলে রাতের অন্ধকারে বুঝতে পারিনি যে এতটা কাছেই একটা গ্রাম রয়েছে। আসুন ঠাকুর মশাই, আসুন, আপনি আমার বাড়িতে আসুন। আরে বাবা, ছি 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 ছি, আরে আপনি যদি আমার বাড়িতে আসতেন তাহলে আপনার থাকার ব্যবস্থা হয়ে যেত। আমি তো এখানে একা থাকি না, আমার ছেলে থাকে। আমি নেহাত এসেছি দিন দুয়েকের জন্য। তার সাথে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম। হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি হলো। দিনের আলোয় চারপাশে পরিষ্কারভাবে সব দেখা যায়, তবে তার মধ্যেও বিরাজমোহনের বাড়ির ভেতরে পা রাখতে গিয়ে কেমন যেন মনে হলো কিছু একটা আছে। সোজা তাকালাম বাড়ির চারপাশে গাছের দিকে। গাছের ডালগুলো কেমন যেন শুকিয়ে এসেছে। যদিও শীতকালের সময় এমনটা হওয়া স্বাভাবিক, তবে এই বাড়ির মধ্যে একটু বেশি শুকিয়ে এসেছে। বাড়ির ভেতরটা কেমন নিষ্প্রাণ বলে মনে হতে লাগলো। একটি গৃহে যখন মানুষ বসবাস করে তখন সেই গৃহের একটা ঔজ্জ্বল্যতা থাকে। এই বাড়িটা কেমন যেন শ্মশানের মতো মনে হলো এখানে কেউ থাকে না। বিরাজমোহন আমার দিকে খেয়াল করছিল, তাই বলল, কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি ওভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? জানি গরিবের ঘর, কিন্তু আপনার যত্নআত্তির কোনো অসুবিধে হবে না। আমরা বাপ বেটা থাকতে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তখনও কিন্তু বিরাজমোহনের দিকে তাকাইনি। আমি ঘুরে তাকিয়ে রয়েছি বাড়ির পিছনের দিকে একটা বড় গাছের দিকে। আসলে কিসের গাছ সেটা কিন্তু তখনও বুঝতে পারছিলাম না। বড় বড় গোল লম্বাটে পাতা, অনেকটা ওই আম গাছের মতো, কিন্তু আম গাছ নয়। আম গাছ হলে তা একটু দেখতে অন্যরকম মনে হয়। আমি বিরাজমোহনের দিকে না তাকিয়েই বললাম, বাড়ির পেছনে ওটা কি গাছ বলো তো? দেখে তো অনেকটা আম গাছের মতোই মনে হচ্ছে, কিন্তু আম গাছ তো এমন হয় না। এতটা লম্বা আম গাছ তো আমি আগে দেখিনি। তাছাড়া পাতাগুলো যেন কেমন বড় বড়। হ্যাঁ ঠাকুর মশাই, ওটা আসলে আম গাছ, কিন্তু বছর দুয়েক হয়ে গেল ওই আম গাছে আর কোনো ফল হয় না। গাছটাও কেমন তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে। বিরাজমোহন কথাগুলো বলল বটে, কিন্তু তার মধ্যে কেমন একটা ইতস্তত ভাব আমি লক্ষ্য করলাম। এবার বাড়ির মধ্যে পা রাখতে গোটা পা বেয়ে যেন কিছু একটা আমার শরীরে উঠে এলো। চমকে পা সরিয়ে নিলাম বাইরের দিকে। বিরাজমোহন এবার কিন্তু আর চুপ করে থাকতে পারল না, বলল, ঠাকুর মশাই, আপনি এভাবে ভয় পেলেন কেন? কি হয়েছে বলুন তো? আচ্ছা, এই বাড়িতে আপনি আর আপনার ছেলে ছাড়া আর কেউ থাকে না? এ বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকেন না? মানে আপনার স্ত্রী কিংবা আপনার ছেলের স্ত্রী কেউ? না ঠাকুর মশাই, তারা আর কেউ এই বাড়িতে নেই। তাছাড়া আমার স্ত্রী মারা গেছে আজ বছর 10 হয়ে গেল। আমার ছেলে রমাকান্তের স্ত্রী এই বাড়িতে আর থাকে না। কিন্তু আপনি কি করে বুঝলেন ঠাকুর মশাই? আপনি তো এখনো আমার ছেলেকে দেখেননি, বাড়ির ভিতরেও যাননি। আচ্ছা, তোমার নামটা কি বললে জানো? আমার নাম বিরাজমোহন ঠাকুর মশাই। বিরাজমোহন, তুমি যে বাড়িতে রয়েছো কিংবা তোমার ছেলেও রয়েছে, এমন কিছু এর মধ্যে দেখতে পাওনি? মানে অদ্ভুত কিছু লাগেনি তোমাদের এ বাড়িতে থাকতে? ঠাকুরমশাই, মানে আপনাকে অনেক কিছু বলার আছে। আপনি একটু দয়া করে বাড়ির ভেতরটায় আসুন, তারপর সামান্য কিছু খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিন। আপনাকে আপনাকে অনেক কিছু বলার আছে। আমি বিরাজমোহনের সামনে হাঁটতে হাঁটতে বাড়ির দাওয়া পর্যন্ত এসে পড়েছি। এমন সময় ঘরের ভেতর থেকে এসে দাঁড়ালো এক মধ্যবয়স্ক যুবক। আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তার চোখের তলায় কালি পড়েছে, মাথার লম্বা চুল কেমন যেন অগোছালো, হাতে একটা সোনার আংটি পর্যন্ত দেখা যাচ্ছে, গলা একটা সোনার চেন। বুঝতে পারলাম এই গৃহস্থ বেশ অর্থবান, তবে কোনো এক কারণে সে বেশ মানসিক কিংবা শারীরিক আঘাতপ্রাপ্ত হয়েছে।
তাকে দেখে যে কেউ বলে দিতে পারে সে কোনো এক কঠিন রোগে ভুগছে। বাইরে এসে দাঁড়িয়ে এসে একবার আমার দিকে তাকিয়ে দেখল। বিরাজমোহন এগিয়ে বলল, রমাকান্ত, এই ঠাকুরমশাই আসলে আজই আমাদের গ্রামে এসেছেন। তা পথে বড় কষ্ট পাচ্ছিলেন, তাই আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। সামান্য কিছু খাওয়া দাওয়া করিয়ে তারপরে না হয়। এসেছে যখন তাহলে থাকুন না, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি এখন একটু বেরোচ্ছি বাবা। আমার দিকে আরও একবার তাকিয়ে সে পাশ দিয়ে হেঁটে চলে গেল। বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার আগে তার পেছনের দিকে তাকিয়ে আমি সামান্য চমকে উঠলাম। কি যেন একটা রয়েছে, আমি ঠিক সেটা ধরতে পারলাম না। ততক্ষণে বিরাজমোহন সামনের দিকে এগিয়ে গিয়ে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ ঠাকুরমশাই, এখন সামান্য একটু দুধ আর চিড়ে খান, তারপর দুপুরের দিকে রান্না বান্না করে আপনাকে বেশ যত্ন করে খাওয়াবো ক্ষণে। চিন্তা ভাবনা করবেন না, আমরা ব্রাহ্মণ মানুষ, আপনার কোনো রকম অসুবিধে হবে না। অসুবিধা আমার ছিল না। যেটা ছিল সেটা হলো একটা অদ্ভুত অনুভূতি, তার সাথে অনেকটা কৌতূহল। এই বাড়িতে প্রথম পা দেওয়ার সময় আমার অদ্ভুত মনে হয়েছে। তাছাড়া বিরাজমোহন আর রমাকান্তের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। বিরাজমোহনের মুখে সব সময় একটা হাসি লেগেই আছে, যদিও বোঝা যায় কোনো একটা ব্যাপার নিয়ে সে চিন্তিত, কিন্তু রমাকান্তকে দেখে মনে হয় সে গভীর কোনো মানসিক অবসাদে রয়েছে। ব্যাপারটা অনেক চেষ্টা করেও মাথা থেকে কিন্তু ঝেড়ে ফেলতে আমি পারলাম না। ঘরের মধ্যে গিয়ে বসে সামান্য আহার গ্রহণ করে বাড়ির ভেতরটা ঘুরে দেখতে লাগলাম। বাড়িটা একতলা হলেও বেশ কয়েকটা ঘর। গোটা বাড়ির চারপাশে উঁচু করে পাঁচিল তোলা রয়েছে। গ্রামের মধ্যে এমন বাড়ি আর উঁচু পাঁচিল কিন্তু সহজে দেখা যায় না। হঠাৎ করে বাড়ির চারপাশে এমন পাঁচিল দিতে গেলই বা কেন বিরাজমোহন, সেটাও মনের মধ্যে ঘুরতে লাগলো। তাই দুপুরের দিকে বিরাজমোহন নিজের রান্না সারতে লাগলো। রান্নার আয়োজন খুবই সামান্য। বিরাজমোহন রান্না শেষ করে দাওয়ার একপাশে বসল। ততক্ষণে শীতের দুপুরে গরম রোদ উঠে পড়েছে। গোটা রাত আমি ঠান্ডায় জমে গেছি। এখন রোদে পিঠ দিয়ে বসে থাকতে বেশ আরাম লাগছিল। বাড়ির বাইরের দিকে গ্রামের পথে আর বাড়ির উল্টো দিকের ফাঁকা জায়গায় পাখিদের ডাক শোনা যাচ্ছে। বড় মধুর সে ডাক। বিরাজমোহন আমার পাশে এসে বলল, রোদ উঠেছে তাই না ঠাকুরমশাই? কিন্তু বাড়ির মধ্যে একটাও পাখি এসে বসে না। আগে সবুজ টিয়া এসে বসতো দল বেঁধে, কোথা থেকে যেন পায়রা উড়ে আসতো। আমি মাঝে মাঝে গম খাওয়াতাম। এখন তারা আর কেউ আসে না। তারা আর কোনোদিনও আসবে না বিরাজমোহন। তাদের এখানে আসার পথ যে বন্ধ হয়ে গেছে। কেন ঠাকুরমশাই, আপনি হঠাৎ এ কথা বলছেন কেন? পাখিদের আসার পথ বন্ধ হয়ে গেল কি করে? কিছু পাঁচিল তুলেছ, যে পাঁচিল তুলে নিজেদের আলাদা করে ফেলেছ, আর তাই তারা তোমাদের এখানে আসে না। কথাটা শুনে বিরাজমোহন হেসে ফেলল। তারপর আমার পাশে এসে রোদে বসে অনেক কথা বলতে লাগলো। কথায় কথায় জানতে পারলাম এই বাড়িটা আসলে তার নিজের বাড়ি নয়। তার বাড়ি রয়েছে এই গ্রামেরই অন্য প্রান্তে। এই বাড়িটা তার ছেলে রমাকান্ত কিনেছে, তারপর নতুন করে বাড়িটা তৈরি করেছে। এসব বলতে গিয়ে একটা অদ্ভুত কথা বলে বসলো বিরাজমোহন। খুবই অদ্ভুত ব্যাপার ঠাকুরমশাই। এবার রমাকান্ত কিন্তু এত অর্থ কোথা থেকে পেয়েছে তার কিছুই আমরা জানি না। আসলে সে নাকি কিসের ব্যবসা করে, তবে সেই ব্যবসা হঠাৎ করে এত বড় হয়ে গেল কি করে এই সম্পর্কে তো কিছুই বলেনি। আর তারপর থেকে রমাকান্ত আর বাড়িতে থাকতেই চায় না। প্রথমে ভেবেছিলুম হয়তো সে তার বউকে নিয়ে এখানে চলে আসতে চায়, কিন্তু ব্যাপারটা তেমনটা নয়। বউ তার রয়ে গেছে আমার কাছে, সে এখানে একা এসে থাকে। সে কি কথা? তার মানে তোমার ছেলে রমাকান্ত এখানে একাই থাকে?
তুমি দু একদিনের জন্য এখানে এসেছো? হ্যাঁ ঠাকুর মশাই, আসলে বৌমা বাপের বাড়ি যাওয়ার জন্য জোরাজুরি করছিল, তাই তাকে দিন কয়েকের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে এসে ছেলের কাছে কয়েকটা দিন রয়েছি। বাড়িতে আমি একা থাকবো, ছেলে এখানে একা একা থাকবে, তাই এখানেই এসে পড়লাম। কিন্তু তোমার ছেলে এখানে একা থাকে কেন? আমার ছেলে এখানেই একা থাকতে চায় ঠাকুর মশাই। সে বলে বাড়িতে থাকলে নাকি তার ব্যবসার কাজের ক্ষতি হবে, তাই এখানে একা থাকলে তার কাজ সম্পূর্ণ ভালোভাবে হবে। সারাটা দিন সে বাড়ির বাইরে থাকে, ফিরে আসে সেই সন্ধ্যের পর, তারপর নিজের ঘরে ঢুকে পড়ে। ছেলের সাথে আমার কথা হয় ওই সকালের দিকে সামান্য, তারপর একবার দুপুরের সময়। তার কথা শুনে কেমন যেন একটু অবাক লাগলো। সে যে সমস্ত কথা বলে চলেছে তার যে একটা অর্থ রয়েছে তা বুঝতে পারছি, কিন্তু অর্থটা যে কি সেটা ধরতে পারছি না। এই বাড়িতে পা দেবার পর থেকেই এখানে যে স্বাভাবিকের বাইরে কিছু একটা হয়ে চলেছে সেটা আমার মনে হলেও বুঝতে পারছিলাম না। বিরাজমোহন অনেক কিছু বলল, কিন্তু তার কোনো কথা আমার কানে এসে ঢুকছিল না, কারণ আমি ততক্ষণে অন্য একটা ব্যাপার ভাবতে শুরু করেছি। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কি ব্যাপার বলুন তো ঠাকুর মশাই, মানে আপনি আবার এর মধ্যে কি ভাবছিলেন? অনেক দিন আগের একটা কথা আমার মনে পড়ে যাচ্ছিল বারবার। অনেক বছর আগে সেই কথাটা আমি এক সাধুর কাছ থেকে শুনেছিলাম। তার কাছ থেকে শোনা সমস্ত কথা যেন আজ এই বিরাজমোহন, রমাকান্ত আর এই বাড়ির সাথে মিলে যাচ্ছিল। কি ভেবেছিলেন বলুন? সেদিনের দুপুরটা কোনোভাবে কেটে গেল। সন্ধ্যার একটু আগে অন্ধকার নামবে এমন সময় বাড়িতে ফিরে এলো রমাকান্ত। সেদিন তার দুপুরে আসার কোনো কথা ছিল না। আমি আর বিরাজমোহন খেয়ে দিয়ে বাড়ির আশেপাশে ঘুরছিলাম। ইচ্ছা ছিল পরদিন সকালে বাড়ি ছেড়ে চলে আসব, কিন্তু সেদিন রাতেই ঘটে গেল সেই ব্যাপারটা। আমায় রাতে থাকার জন্য যে ঘর দেওয়া হয়েছিল তা ছিল উপরের একদম শেষের দিকে। সে কথা বলার কারণ হলো এই বাড়িতে কম করে 5খানা ঘর রয়েছে। তার মধ্যে একটা ব্যবহার হয় রান্নার কাজে, একটায় থাকে রমাকান্ত, একটায় বিরাজমোহন, বাকি দুটো ঘর ফাঁকা পড়ে থাকে। তার মধ্যে একটায় আমি রইলাম। ঘরের দরজা জানালা সমস্ত কিছুই বন্ধ। বাইরের ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকতে পারছে না। শীতকালে ঘরের ভেতর যেটুকু ঠান্ডা থাকে সেটুকুই, কিন্তু তবুও আমার কেমন যেন ঘুম আসছিল না। বারবার অস্বস্তি হচ্ছিল কেমন যেন। মনে হচ্ছিল রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাড়ির আশেপাশে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক রাতের ঠান্ডা বাতাসের মতো সুযোগ পেলেই চুপ করে ঢুকে পড়বে। মনে মনে প্রমাদ গুনলাম, এই রাতে আবার কিছু হবে টবে না তো। তাছাড়া বিরাজমোহন, রমাকান্ত এরা এতদিন ধরে এখানে একা একা রয়েছে, তাদের তো কোনো ক্ষতি হয়নি। এসব ভাবতে ভাবতে নরম বিছানায় শীতের লেপে কখন যেন ঘুমিয়ে পড়েছি। সত্যি বলতে বিরাজমোহন কিন্তু আমার ভালোই যত্ন করেছিল, আর মানুষটাও যে খুব ভালো তা আমি বুঝতে পেরেছিলাম। মানুষ চিনতে আমার খুব একটা ভুল হয় না, তবে রমাকান্তকে আমার কেমন একটা অদ্ভুত লেগেছিল। যখন ঘুমটা ভাঙল তখন অনেক রাত, আর ঘুম ভাঙার সাথে সাথেই অনুভব করতে পারলাম এই বাড়িতে পা দেওয়ার সময় যে ব্যাপারটা আমার মনে হয়েছিল সেটা যেন এই রাতেই দ্বিগুণ তিনগুণ হয়ে উঠেছে। কোথা থেকে যেন একটা চাপা মেয়েলি গলায় খিলখিল হাসি ভেসে আসতে লাগলো, যেন কেউ খুব চাপা স্বরে হেসে চলেছে, যাতে সেই হাসির শব্দ আর কেউ শুনতে না পায়। কিন্তু জানালার ফাঁক বেয়ে বোধ হয় সেই শব্দ আমার ঘরে ভেসে আসতে লাগলো। আমি উঠে দাঁড়ালাম, ঘরের এক পাশে জ্বলতে থাকা হারিকেনটা নিভিয়ে দিলাম। তারপর কোনো রকমে আস্তে আস্তে দরজা খুলে বাইরের লম্বা বারান্দা মতো জায়গাটার সামনে এসে দাঁড়ালাম। পাশাপাশি 3টে ঘর, তারপর আবার ওপাশে 2টো ঘর। বারান্দা ধরে সামনের দিকে যত হেঁটে যেতে লাগলাম
তত যেন সে হাসির শব্দটা শুনতে পেলাম। তার সাথে আরও একটা শব্দ শুনতে পেলাম, কেউ যেন গম্ভীরভাবে নাক ডেকে চলেছে। বুঝতে পারলাম আমি এসে দাঁড়িয়েছি বিরাজমোহনের ঘরের জানালার কাছে। তার জানালার খোলা পাল্লা দিয়ে হাওয়া ঢুকছে ভেতরে, আর বিরাজমোহনের নাক ডাকার শব্দ আমি শুনতে পাচ্ছি। জানালাটা ভেজিয়ে দিলাম, তারপর হাঁটতে হাঁটতে আরেকটু সামনে এগিয়ে গেছি। হাসির শব্দটা আসছে ওপার থেকে। সাথে সাথেই মনে পড়ে গেল রমাকান্ত তাকে একদম শেষের ঘরে। তাহলে কি সেই ঘর থেকেই ভেসে আসছে শব্দটা? মনে হলো রমাকান্তের ঘরের জানলা দরজার সামনে যেন কালো ধোঁয়া সৃষ্টি হয়েছে। অবাক হয়ে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো ধোঁয়া নয়, যেন একটা কালো অন্ধকার দরজা জানলাটাকে আমার চোখের সামনে থেকে আড়াল করে রেখেছে। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করলাম, তারপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম সেই দিকে। আমার থেকে মাত্র কয়েক হাত দূরে জানলা দরজার সামনে সেই কালো ধোঁয়ার মতো অন্ধকারটা যেন দাঁড়িয়ে রয়েছে, যেন আড়াল করে রাখছে জানলা কিংবা দরজাটাকে। আমি এক পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে মনে শুধু মধুসুন্দরী দেবীর জপ করছি। মাথার মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত চিন্তা এসে জমা নিচ্ছে। তার মাঝে শুনতে পাচ্ছি সেই মেয়েলি গলায় ভেসে আসা হাসির শব্দ, যেন কেউ চাপা স্বরে হেসে চলেছে। শুধু হাসি নয়, তার সাথে দু একটা কথাও যেন শুনতে পাচ্ছি। আমি আর একটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম জানালার কাছ থেকে অন্ধকারটা যেন সরে আসতে শুরু করলো। জানালাটা মাঝে মাঝে অল্প হাওয়ায় দুলছে। জানালার পাল্লা বোধহয় ভেতর থেকে ছিটকিনি দেওয়া রয়েছে, তাই হাওয়ার ধাক্কায় খুলে যেতে পারছে না। বাইরের দিক থেকে ভেসে আসা হাওয়া জানালায় এসে ধাক্কা দিচ্ছে। আকাশে চাঁদের সামান্য আলো রয়েছে। এতক্ষণ ধরে ব্যাপারটা নজরে না এলেও এবার যেন বুঝতে পারলাম। দরজার একদম সামনে এগিয়ে দাঁড়ালাম। এবার ভেতর থেকে ভেসে আসতে লাগলো রমাকান্তের গলা। তার সাথে কোনো এক মেয়েলি গলাও আমি পেলাম। একসাথে যেন তারা দুজন কথা বলছে। শুধু কথা নয়, তাদের উত্তেজিত গলার শব্দ, আর তার সাথে সাথে মাঝে মাঝে যেন বড় বড় নিঃশ্বাসের শব্দও পাচ্ছি। আমি সচরাচর কারো জানালায় কিংবা দরজায় রাতের অন্ধকার এভাবে উঁকি মারা পছন্দ করি না, কিন্তু সেদিন কেমন যেন একটা প্রবল আগ্রহ আমায় টেনে নিয়ে গেল দরজার কাছে। দরজার উপরে কান রাখতেই আমি ভেতর থেকে এবার অস্পষ্টভাবে শুনতে পেলাম একটু কথা। কথাগুলো স্পষ্ট নয়, মেইলি গলায়, আর ছেলে মেয়ে একসাথে জড়ানো জড়ানো কিছু কথা। তার সাথে মাঝে মাঝে হাসির শব্দ। তবে যা বোঝার প্রয়োজন ছিল ততক্ষণে সেটা বুঝতে পেরেছি। বড় রাগ হতে লাগলো রমাকান্তের ওপর। তাহলে এই কারণে সে বাড়ি থেকে এত দূরে নতুন বাড়ি করে বসে রয়েছে, যাতে এই কুকর্ম করতে পারে। মনের মধ্যে এমন রাগ হচ্ছিল যে এক্ষুনি দরজা ধাক্কা দিয়ে রমাকান্তকে বাইরে বের করে আনি মনে হচ্ছিল, কিন্তু তা করতে ইচ্ছা হলো না। তাছাড়া আমি তো এই বাড়ির কেউ নই। আমি সামান্য আশ্রয় নিয়েছি। ব্যাপারটা বিরাজমোহনকে জানানো দরকার, তারপর সে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তাছাড়া দিনের বেলা এই ব্যাপারটা নিয়ে রমাকান্তের সাথে একবার কথা বলা দরকার। আর এই মেয়েটি কে? আমরা যখন ঘুমোতে গেলাম তখন তো মেয়েটিকে বাড়ির আশেপাশে কোথাও দেখিনি। হঠাৎ করে এত রাতে সে এলো কি করে? আর যদি এসেই থাকে তাহলে আবার যাবেই বা কখন? মনের মধ্যে একটা কথা এসে জমা হওয়ার সাথে সাথেই আমি স্থির করলাম বারান্দার একপাশে আমি দাঁড়িয়ে অপেক্ষা করব, দেখব মেয়েটি কখন চলে যায়। যেমন ভাবা তেমন কাজ। বারান্দার একপাশের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আস্তে আস্তে তাদের কথাবার্তার শব্দ কমে এলো। ধীরে ধীরে যেন গোটা বাড়িটা ঠিক আগের মতোই শান্ত হয়ে গেল। খুব কান বেঁধে রাখলে শোনা যায় বিরাজমোহনের নাক ডাকার শব্দ। কিন্তু সেই মেয়েটি কি তাহলে চলে গেল? যদি চলে গিয়ে থাকে তাহলে তো আমি তাকে দেখলাম না, আর ঘরের দরজা তো ঠিক আগের মতোই বন্ধ রয়েছে। ঘরের দরজা খুলতে গেলে সামান্য শব্দ হবে,
সেটা আমি জানি। এই বাড়ির সমস্ত দরজা একইভাবে তৈরি যে। সামনে এগিয়ে গিয়ে দেখব বলে পা দিয়েছি, হঠাৎ দেখতে পেলাম দরজার কাছে এসে জমা রয়েছে সেই কালো অন্ধকার। তারপর সেই কালো অন্ধকার বারান্দার এক পাশ থেকে যেন বাইরে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে কতক্ষণ যে সেখানে দাঁড়িয়েছিলাম সে আমার মনে নেই। তারপর সম্বিত ফিরে আসতেই চলে এলাম নিজের ঘরে। দরজা বন্ধ করে ভাবতে লাগলাম, আসলে আমি যা দেখলাম তা কি সত্যি নাকি আমার কোথাও দেখার ভুল হয়েছে। সেই মেয়েটি রমাকান্তের ঘরে যে ছিল তা আমি স্পষ্ট শুনতে পেয়েছি, কিন্তু সেই মেয়েটি তাহলে গেল কোথায়? রমাকান্তের ঘরের কাছে চলে আসার সময় সেই দরজার কাছে আমি আবার গিয়েছিলাম। দরজায় কান পেতেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ ভেসে আসেনি। যেন মনে হচ্ছিল ভেতরে কেউ নেই। তবে আরও একটা ব্যাপার মনে হচ্ছিল ঠিক সেই সময় বাড়ির বাইরের অন্ধকার উঠোনের এক কোণ থেকে কেউ সোজা আমার দিকে তাকিয়ে আমায় লক্ষ্য করছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাব এমন সময় আবার সেই মেয়েলি গলার হাসিটা শুনতে পেলাম। তবে এবার সেটা শুনতে পেলাম বাড়ির বাইরের দিক থেকে। তার মানে আপনি বলতে চাইছেন রাতের অন্ধকারে রমাকান্তের ঘরে কেউ এসে ঢুকতো, কিন্তু তাকে তো আপনি বেরিয়ে যেতে দেখেননি। তাহলে বাইরে থেকে তার হাসির শব্দ পেলেন কি করে? আচ্ছা, যে মেয়েটির হাসির শব্দ আপনি শুনেছিলেন সে কি কোনো অশরীরী ছিল? মানে অশরীরী না হলে তো ওভাবে আপনার চোখে ফাঁকি দিয়ে চলে যাওয়া সম্ভব নয়। অন্ধকারে আমাদের চোখকে ফাঁকি দেওয়া গেলেও আপনি তো ব্যাপারটা অনুভব করতে পারতেন। সেই রাতে আমি আর কিছু বুঝতে পারিনি। পরদিন সকালে বিরাজমোহনকে প্রথম কথাটা বললাম। ওভাবে তো আর বলা যায় না তোমার ছেলের ঘরে রাতের বেলা আমি কোনো মেয়ে মানুষের গলার হাসি শুনেছি। তাই বললাম, বিরাজমোহন, রাতের বেলা তোমায় ঘুম বেশি গভীর হয় না, তাই না? আমার কিন্তু কাল রাতে ভালো ঘুম হয়নি। সে কি, রাতে আপনার ঘুম হয়নি? কিন্তু কাল রাতে তো ঠান্ডা একটু কমই ছিল। আপনার কি ঠান্ডা লাগছিল ঠাকুরমশাই? সে কথা নয়, রাতের বেলা কোথায় যেন একটা মেয়ে মানুষ হেসে চলেছিল। হাসির শব্দ আমার কানে যেতে আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুম একটু পাতলা, তো কোনো শব্দ হলেই ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, সত্যি করে বলো তো বিরাজমোহন, এই বাড়িতে কি আছে? এই বাড়িতে যে কিছু একটা আছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আর আমার মনে হয় সেটা তুমিও জানো, তাই তো? কি আছে না আছে দেখার দরকার নেই ঠাকুরমশাই। আমি শুধু একটা ব্যাপারই জানি, যে রাতের বেলা যে হাসির শব্দ আপনি শুনতে পেয়েছেন সেই হাসির শব্দ কিন্তু আমিও মাঝে মাঝে শুনতে পাই। তবে গোটা রাত অপেক্ষা করেও আমি, বিশ্বাস করুন, কিচ্ছু দেখতে পাইনি। তবে রাতের বেলা আমার ছেলের ঘরে যে মেয়ে মানুষ আছে সেটা আমি দু একবার বুঝতে পেরেছি। তার জন্য বাইরে থেকে দরজায় কান পাতলে তাদের কথার শব্দ শোনা যায়। আর সে কথা যে কেমন তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি বিরাজমোহনের কথা শুনে বুঝতে পারলাম আসলেই বিরাজমোহন অনেক কিছুই বুঝতে পেরেছে। আমি যেটা বুঝতে পেরেছিলাম তার চেয়েও বেশি কিছু বুঝতে পেরেছে। কিন্তু এই সব কিছু এভাবে চলতে পারে না। এটা যদি কোনো স্বাভাবিক ব্যাপার হয় তাহলে অন্যায়। তাই রমাকান্তকে সেদিনই এই নিয়ে জিজ্ঞাসাবাদ করব বলে আমরা অপেক্ষা করতে লাগলাম। বিরাজমোহন অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করেছিল। বিরাজমোহন আর আমি দাওয়ার একপাশে বসে রইলাম। রমাকান্ত এসে পড়তেই বিরাজমোহন বলল, রমাকান্ত, এখানে আয়, তোর সাথে আমার একটু কথা আছে। তেমন হলে হাত মুখ ধুয়েই না হয় আয়। আপনার তো এখানে একদিন থাকার কথা ছিল, তাই না ঠাকুরমশাই? তাহলে আপনি এখনো এখানে রয়েছেন? কথাটা যথেষ্ট অপমানজনক, কিন্তু বিরাজমোহন আমায় থাকতে বলেছে। আর তাছাড়া এই বাড়িতে যে কিছু একটা হয়ে চলেছে সেটা আমি বুঝতে পারছিলাম। রমাকান্তের দুটো চোখ কেমন যেন উজ্জ্বল হয়ে এসেছে। এবার বিরাজমোহন বলল, রমাকান্ত,
আমি ওনাকে থাকতে দিয়েছি। তুই ওনাকে এভাবে অপমান করতে পারিস না। আর তুই যা করে চলেছিস, তারপর আবার কোন মুখে এই সমস্ত কথা বলছিস? আমি আবার কি করেছি বাবা? তোমরা সব কি বলছো? আপনি কাল সকালে এখান থেকে চলে যাবেন। না, উনি এখান থেকে যাবেন না। আর তুই এখান থেকে আমার সাথে আমার বাড়িতে ফিরে যাবি। এখানে তুই যে কাজ করছিস তা তোর চরিত্র বিনষ্ট করছে। তাছাড়া বাড়িতে তোর বউ রয়েছে। তোর এই কাজ সাজে না রমাকান্ত। তুই এসব কি করছিস? কথাটা শুনে রমাকান্তের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে হঠাৎ করে দৌড়ে ভেতরের দিকে চলে গেল। আমি আর বিরাজমোহন কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপর বিরাজমোহন রমাকান্তের পিছু পিছু ঘরের দিকে যেতে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। রমাকান্ত ঘরের ভেতরে ঢুকিয়ে দরজা ভেতর থেকে আটকে দিল। বিরাজমোহন দরজার উপর ধাক্কা দিতে দিতে বলল, রমাকান্ত, রমাকান্ত, দরজা খোল। কি হয়েছে আমাদের বল। দেখ, আমি জানি তুই এমন কিছু করবি না যাতে আমাদের অসম্মান হয়। বাবা, আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না। তাহলে তাহলে ও আমাকে মেরে ফেলবে। বিরাজমোহন এই কথায় কেমন যেন ভয় পেয়ে গেল। একবার পিছন ঘুরে আমার দিকে তাকিয়ে আবার দরজায় ধাক্কা দিতে বলল, কি হয়েছে বাবা, আমাকে সত্যি কথা বল। আমি তোকে এই বিপদ থেকে রক্ষা করব। ঠাকুরমশাই তো রয়েছেন। কি হয়েছে বল। ও কে? ও তোর ক্ষতি করতে চায় কেন? বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না। আমায় ক্ষমা করো। তোমরা তোমরা এখানে থেকো না। তোমরা এখান থেকে চলে যাও। ঠাকুরমশাই, আপনিও এখান থেকে চলে যান। আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু আমি আপনাদের ভালোর জন্য এই সমস্ত বলছি। রমাকান্তের গলা ধরে এসেছিল। শুধু রমাকান্ত নয়, বিরাজমোহনও কেমন যেন কাঁদো কাঁদো গলায় কথা বলছিল। একটা কোনো গভীর সমস্যা যে ঘটেছে সেটা বিরাজমোহন বুঝতে পারছিল, তবে আমি যেটা বুঝতে পেরেছিলাম সেটা আরও ভয়ঙ্কর ব্যাপার। এই বাড়িতে পা রাখার পর থেকে অদ্ভুত অনুভূতি। রাতের বেলা রমাকান্তের ঘরে এক মেয়ে মানুষের আগমন, অথচ তাকে ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে না দেখা। তারপরে সে হাসির শব্দ, আর এখন রমাকান্তের এই অদ্ভুত আচরণ, সব কিছু মিলিয়ে যেন আমি কিছু একটা বুঝতে পারছিলাম। বিরাজমোহন অনেকক্ষণ ধরে দরজায় ধাক্কা দেওয়ার পরেও রমাকান্ত কিন্তু ভেতর থেকে দরজা খুলল না। বিরাজমোহন আমার কাছে এসে বলল, আপনি কিছু করুন ঠাকুরমশাই। আমার ছেলেটার যে কি হলো। আমি বেশ কিছুক্ষণ তাকে কিছুই বলতে পারলাম না। আমায় চুপ করে থাকতে দেখে সে আবার দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু আমি জানি রমাকান্ত এখন দরজা খুলবে না। আর এই সমস্ত কথা বলতে না পারার ব্যাপারটাই আমার মনের মধ্যে সন্দেহটা কেমন যেন বাড়িয়ে দিচ্ছিল। একসময় আমি থাকতে না পেরে বিরাজমোহনকে সরিয়ে দরজায় একটা ধাক্কা দিয়ে বললাম, রমাকান্ত, রমাকান্ত, সেই সাধনা তুমি কোথায় করেছিলে রমাকান্ত? সেই সাধনা করার জন্য তো বিশেষ মন্ত্রের প্রয়োজন, আর তুমি সেই মন্ত্র কোথায় পেলে রমাকান্ত? রমাকান্ত! ভেতর থেকে এতক্ষণ ধরে রমাকান্তের চিৎকার আর আমাদের চলে যাওয়ার নির্দেশ ভেসে আসছিল। মাঝে মাঝে সে চিৎকার করে কেঁদে উঠছিল, কিন্তু আমার কথা শুনে যেন সবটাই থেমে গেল। বিরাজমোহন কেমন অবাক হয়ে আমার দিকে ঘুরে তাকাল। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমি বললাম, রমাকান্ত, তুমি যদি তার কথা নিজে বলো তাহলে তোমার ক্ষতি হবে, কিন্তু যদি আমরা আগে থেকেই সেসব জানি তাহলে তোমার ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর তুমি সে কথা কাউকে বলবে না। এখন দরজাটা খোলো, আমাদের ভেতরে আসতে দাও। রমাকান্ত, দরজা খোলো। আমি কথা দিচ্ছি, তোমার সেসব নিয়ে আর কোনো কথা আমি কিংবা তোমার বাবা কেউ জিজ্ঞাসা করবে না। দরজাটা খোলো। আরও কিছুক্ষণ বোঝানোর পালা চলল। একটু পরে দরজার উপর খটখট শব্দ হতেই আমি বুঝতে পারলাম রমাকান্ত দরজা খুলছে। দরজা খুলতেই বিরাজমোহন প্রায় ঝাঁপিয়ে পড়ল তার ছেলের উপর। তারপর দু হাতে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি হয়েছে বাবা, বল আমাকে।
রমাকান্ত মাথা নিচু করে রইল। তার সেই ফ্যাকাশে মুখে দু চোখের জলের ধারা দেখা দিয়েছে। বিরাজমোহন জিজ্ঞাসা করেই চলেছে, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। এমন এক অবস্থার মধ্যে আমার কেমন অস্বস্তি লাগলো। আমি বললাম, বিরাজমোহন, ওকে তুমি কিছু জিজ্ঞাসা করো না। ওই চাইলেও তোমায় কোনো কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না ঠাকুর মশাই? আর যে মেয়েটি এখানে এসেছিল, ওই মেয়ে মানুষটি কে? আর কি হয়ে চলেছে এই বাড়িতে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আমি বলতে পারবো না বাবা। আমি সে কথা বললেও ও আমাকে মেরে ফেলবে। আমি থাকতে তোকে কে মারবে? হ্যাঁ, ঠাকুর মশাই তো রয়েছেন। না বিরাজমোহন, তুমি যা ভাবছো ব্যাপারটা তেমন নয়। ও কোনো মানুষ নয়। ও যদি একবার তোমার ছেলের উপর রুষ্ট হয়, তাহলে ওকে বাঁচানোর ক্ষমতা আমারও কিন্তু নেই। তাই ওর কাছে আমি কিছু জানতে চাই না। তোমায় আমি পরে সমস্ত কথা বলবো। এখন সময় নষ্ট করার মতো সময় আমাদের নেই। রমাকান্তের ঘরে আমি, বিরাজমোহন, রমাকান্ত তিনজন বিছানার উপর বসে রইলাম। রমাকান্ত আস্তে আস্তে বলতে লাগলো সমস্ত কথা। বছরখানেক আগের কথা ঠাকুরমশাই। বাড়ি থেকে একদিন সন্ধ্যার দিকে বেরিয়ে এই গ্রামের শেষের দিকে শ্মশানের কাছে গিয়েছি। মন মেজাজ এমনিতে ভালো নেই। বউ সব সময় বাড়িতে টাকার কথা বলে। আসলে বাবার চাষবাসের যে জমি রয়েছে, তা থেকে যেটুকু আয় হয় তাতেই আমাদের তিনজনের কোনো রকমে চলে যায়। বেশি কোনো সুখ স্বাচ্ছন্দ্য আমাদের জীবনে নেই। তাই নিয়ে বউয়ের কাছে প্রতিনিয়তই কথা শুনতে হয়। বাবা আমায় কিছু বলতো না বটে, কিন্তু বাবা মনে মনে চাইতো আমি ধান চালের ব্যবসা শুরু করি। কিন্তু তার জন্য যথেষ্ট টাকা আমার কাছে নেই। তার জন্য অনেক খরচ। এই সমস্ত নিয়েই মন ভার করে শ্মশানের কাছে একসময় গিয়ে বসে আছি। বসে শ্মশানের সামনে নদীর জলের বয়ে চলা দেখছি। মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আস্তে আস্তে। বারবার মনে হচ্ছে এভাবে জীবন রাখার কোনো প্রয়োজনই নেই। এ জীবন রাখলে এভাবে প্রতিদিন কথা শুনতে হবে। কিছু না করতে পারার জন্য সবার কাছে অপদস্থ হতে হবে। মনের মধ্যে বারবার কেমন একটা অদ্ভুত কালো ছায়া নেমে আসছিল। বুঝতে পারছিলাম মানুষ কেন আত্মহত্যা করে। গ্রামের এক চাষি একবার আত্মহত্যা করেছিল। গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে মরেছিল। সাথে করে জমিতে দেওয়ার কীটনাশক নিয়ে গেছিলাম। একবার খেয়ে ফেললে সব শেষ, সব। শ্মশানের এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে একটা মাটির পাত্র খুঁজে পেলাম। সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নদী থেকে জল ভরে আনলাম। সেই জলে কীটনাশকের গুঁড়ো মিশিয়েছি। পুরোটা একসময় কেমন নীলচে হয়ে এসেছে দেখে কিন্তু সামান্য ভয় লাগলো। তবে তখনই মনে পড়ে গেল বাবার কথা, বউয়ের কথা। মাত্র দুদিন আগে বাবা আমাকে তিরস্কার করেছিল ওই চাষের কাজে ভালোভাবে হাত না লাগানোর জন্য। আমায় অকর্মণ্য বলে গালাগালি করেছিল। তখন আর পারলাম না। সেই কীটনাশকের মাটির পাত্র থেকে মুখে ঢালতে যাব, এমন সময় কে যেন আমার হাতটা ধরে একটা হ্যাঁচকা টানে মাটির পাত্রটা হাত থেকে ফেলে দিল। হঠাৎ করে মাথা গরম হয়ে উঠল। চিৎকার করে উঠলাম, কে রে তুই? কথাটা শেষ করতে পারলাম না। পিছন দিকে তাকিয়ে দেখি আপনার মতোই লাল কাপড় পরা একটা সাধু এসে দাঁড়িয়েছে। তার মুখে একটা সামান্য হাসি। তার মাথায় চুলের জটা, মুখ থেকে দাড়ি নেমেছে বুক পর্যন্ত। তবে তার মুখের হাসিটা দেখে বড় ভালো লাগলো। মনে হলো তার মুখের হাসির দিকে তাকিয়ে থাকলে জীবনের সমস্ত সমস্যা আস্তে আস্তে মিটে যাবে। সেই সাধু আমার সামনে এসে দাঁড়ালো।
তারপর আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কিরে বেটা, নিজের জীবন শেষ করতে চাস কেন? জানিস এই জীবনের মূল্য কত? এই জীবন পাওয়ার জন্য মানুষ কত হাহাকার করে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে নিজেকে বাঁচানোর জন্য কত অঙ্গীকার করে। আর তুই এই জীবন সামান্য এক তুচ্ছ কারণে নষ্ট করে দিচ্ছিস। ছি 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 ছি। আমি এ জীবন রাখবো কি রাখবো না তা নিয়ে আপনার কিসের প্রয়োজন? আপনি যান, আপনার কাজ করুন, আর আমায় শান্তিতে মরতে দিন। ওরে বেটা, রাগ করছিস কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, রাগ করিস না, বস বস, শান্ত হয়ে বস। তারপর আমায় খুলে বল দেখি তোর আসলে কি হয়েছে। শুধু অবাক করা একটা কাজ করলো। হঠাৎ করে আমার মাথায় নিজের হাতটা রাখলো, আর আর তারপরেই যেন একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। আমার মাথার মধ্যে জমে থাকা রাগটা কোথায় যেন উধাও হয়ে যেতে লাগলো। আস্তে আস্তে আমার মাথার ভিতরটা কেমন যেন শান্ত হয়ে আসতে লাগলো। একটু আগে নদীর জলের দিকে তাকিয়ে যে শান্ত ভাব আমি অনুভব করতে পারছিলাম, সেটা যেন হঠাৎ করে আবার ফিরে এলো। ভালো করে তাকিয়ে দেখলাম সাধুর দিকে। সাধুর মুখে সেই হাসি তখনও রয়েছে। সেই সাধু কিন্তু আর একটাও কোনো কথা বলল না। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুঝতে পারলাম আমার দু চোখ বেয়ে নেমে আসছে নোনা জল। কেমন যেন মনের মধ্যে জমা হওয়া রাগ, ঘৃণা সব কিছু কান্না হয়ে বেরিয়ে আসতে লাগলো। সাধু আবার আমার মাথার উপর একটা হাত রাখলো। তারপর আগের চেয়েও শান্ত গলায় বলল, ওরে বেটা, মরতে তো এসেছিলি, তাহলে এখন আবার কাঁদছিস কেন? আমি যে মরতে চাইনি সাধু বাবা। আমি কি করব তুমিই বলে দাও। এভাবে তো আর চলতে পারে না। যেভাবে চলছে সেভাবেই চলতে হবে। তাতে গিয়ে পরে হয়তো কিছু ভালো ঘটবে। ভালো কিছু তো এত সহজে হয় না, তার জন্য অনেক সময় লাগে। একটা ছোট গাছ পুঁতে যেমন জল দিয়ে আস্তে আস্তে বড় করতে হয়, ঠিক ঠিক তেমনটাই। কিন্তু আমার যে আর ধৈর্য নেই সাধু বাবা। আপনি এমন কোনো উপায় বলে দিন যাতে আমি খুব তাড়াতাড়ি কিছু অর্থ উপার্জন করতে পারি। একটা তেল কলের ব্যবসা করতে পারবো বাড়িতে, আর কেউ আমায় কিছু বলতে পারবে না। একটা উপায় আছে। তোকে কর্ণ পিশাচিনীর সাধনা করতে হবে। সেই সাধনা করলে তুই তোর সমস্ত মনের আশা পূরণ করতে পারবি। কিন্তু তাতে আরেকটা খারাপ দিকও আছে। সব করতে পারবো, সব করতে পারবো সাধু বাবা। তাহলে আপনি সেই সাধনা করার উপায় আমাকে বলে দেন। ওরে বেটা, আগে সব কথা শোন, তারপর না হয় সাধনার উপায় শুনতে চাইবি। সেই সাধনা তুই করতে পারিস, তবে সেই সাধনার কয়েকটা নিয়ম রয়েছে। কর্ণ পিশাচিনী সাধনা করলে সে তোর কাছে আসবে, তবে তাকে তৃপ্ত করতে হবে যৌন ক্রিয়ায়। তারপর সে তোর ভাগ্য বদলে দেবে, কিন্তু তুই তার কথা অন্য কাউকে বলতে পারবি না। এমনকি কর্ণ পিশাচিনীর সাথে যৌন ক্রিয়া করার পর তুই আর কোনো মেয়ের মানুষের কাছে যেতে পারবি না। সে যেই হোক না কেন, কারোর কাছে নয়। এগুলো যদি মেনে চলতে পারিস তাহলে তোর ভাগ্য ফিরতে পারে। সাধু বাবার সেই কথা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তার কথা কাউকে বলা যাবে না সেটা নয়, ঠিক আছে, কিন্তু
অন্য কোনো মেয়ে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে আমার বউ? প্রথমটা মানা গেলেও দ্বিতীয়টা কিন্তু অনেকেই মানতে পারে না। তাই ও সাধনা না করাই ভালো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমি বেশ কিছুক্ষণ ভাবলাম। বাড়িতে ফিরে গিয়ে আবার সবটা ভালো হওয়ার জন্য যদি অপেক্ষা করি, তাহলেই প্রতিদিনের মতো বউয়ের কথা শুনতে হবে। বাবা সোজাসুজি কিছু না বললেও মনে মনে সেই একই কথা বলবে। ওসব আমার দ্বারা আর সহ্য হবে না। কিন্তু মেয়ে মানুষের থেকে দূরে থাকা মানে আমার বউয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। যদি আমার বউ অর্থ পেয়ে খুশি হয় তাহলে তাই হোক। এমনভাবে সেই সাধুকে বললাম যে আমি রাজি। একটানা এতগুলো কথা বলে চলল রমাকান্ত। সে থামতেই আমি অবাক হয়ে বললাম, এ কি সর্বনাশ করেছো তুমি? হ্যাঁ, আর কিছু বলো না, তাহলে তোমার বিপদ হবে। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই? রাতের বেলা তার মানে? এখন কি হবে ঠাকুর মশাই? আমি যে রমাকান্তকে মাঝে মাঝে বলতাম সে কথা আমি স্বীকার করছি, কিন্তু আমি তো এমন কিছু চাইনি যে তার জন্য আমার ছেলেটাকে এইভাবে আমার থেকে দূরে চলে যেতে হবে। আপনি আমার ছেলেটাকে বাঁচান ঠাকুর মশাই। আমার মাথা তখন ভালোভাবে কাজ করছিল। সব কিছু যেন আমি এক এক করে মেলাতে পারছিলাম। এই বাড়িতে কোনো পাখি না আসা, রাতের বেলা রমাকান্তের ঘরের জানালা দরজার বাইরে সেই কালো অন্ধকার, বাড়ির বাইরে থেকে ভেসে আসা সেই নারী মূর্তির হাসি, সব কিছু। রমাকান্তের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম তার মুখটা আরো বেশি ফ্যাকাশে হয়ে এসেছে। কর্ণপিশাচিনী খুব সহজ প্রেত নয়। তার হাত থেকে বেঁচে ফিরে আসা সবার কর্ম নয়। এমনকি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য অনেক উচ্চ স্তরের শক্তি প্রয়োজন। আমি জানি আমি চাইলেও তার বিরুদ্ধে লড়াই করতে পারবো না, কিন্তু শেষ চেষ্টা আমায় করতেই হবে। এভাবে সবকিছু জানার পর তো রমাকান্তকে ছেড়ে আমি এখান থেকে চলে যেতে পারি না। কিন্তু এটাও জানি এখান থেকে ওদের নিয়ে চলে গেলে কর্ণপিশাচিনী ঠিক রমাকান্তের পিছু পিছু ওখানে আসবে। তার চেয়ে শেষবারের মতো যা হয় একটা চেষ্টা করা দরকার। আজ রাতে নিশ্চয়ই আবার সে আসবে। আজ রাতে তুমি তোমার ঘরে যাবে না, বাইরে অপেক্ষা করবে, কেমন? তারপর সে যখন আসবে তখন কোনো একটা বিহিত করা যাবে। আমি তাকে দেখেছি ঠাকুর মশাই, তার ভয়াল রূপ আমি দেখেছি। সে আমায় বারবার বলেছে আমি যদি তার কথা কাউকে বলি সে আমাকে মেরে ফেলবে। আমি তো আপনাদের অনেকটাই বলে ফেলেছি, তার মানে আজ রাতে সে আমাকে মারার চেষ্টা করবে। কিন্তু আমি যদি এখান থেকে অন্য কোথাও চলে যাই ঠাকুর মশাই, অনেক দূরে। পালিয়ে গেলে তুমি বাঁচতে পারবে না রমাকান্ত। সে তোমায় সেখান থেকেও খুঁজে বার করবে। তার চেয়ে বরং তার সামনে দাঁড়াও, তার মোকাবিলা করো, তারপর। তার মানে আপনি রমাকান্তকে ওখানেই থাকতে বলেছিলেন, ওখান থেকে কোথাও যেতে বারণ করেছিলেন। কিন্তু কর্ণপিশাচিনী যদি তাকে সত্যিই মারত? ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন সেই পিশাচিনী নাকি অনেক শক্তিশালী, তাকে আটকানো একদমই সোজা নয়। তাহলে 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 আপনি রমাকান্তকে ঠিক কেন ওখানে থাকতে বললেন? আমি জানি কর্ণপিশাচিনী অনেক শক্তিশালী। সে যখন একবার রমাকান্তের উপর রুষ্ট হবে তখন তাকে হত্যা না করে সে থামবে না। আর তাকে আটকানোর ক্ষমতা আমার সত্যিই নেই। কিন্তু রমাকান্ত ওখান থেকে চলে গেলে তার পরিবারেরও বিপদ হবে, এমনকি রমাকান্তের বউয়ের, বিরাজমোহনের, সবার বিপদ হতে পারে। তাই আমি একটা সুযোগ নিতে চেয়েছিলাম, যদি কোনোভাবে রমাকান্ত আর বিরাজমোহনকে বাঁচানো যায়। তাই সেদিন রাতে আমরা একসাথেই জেগে রইলাম। অনেক রাত্রের দিকে সে এলো। প্রথমে কিন্তু আমরা ঘরের মধ্যেই ছিলাম। ঘরের বাইরে যেন একটা হাওয়ার শব্দ শোনা যেতে লাগলো। জানালার পাল্লাগুলো একা একাই বারবার কেঁপে কেঁপে উঠতে লাগলো। বন্ধ দরজাটা কি করে যে খুলে গেল সেটা বোঝা গেল না। দরজা খুলে যেতে রমাকান্ত বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও এসে গেছে ঠাকুর মশাই। ও এবার কাউকে ছাড়বে না ঠাকুর মশাই, কাউকে ছাড়বে না।
বাইরের হাওয়ার শব্দটা যেন এখন ঘরের মধ্যে এসে পড়েছে। তার সাথে একটা হাসির শব্দ আর একটা মেয়েলি গলায় যেন কেউ গর্জন করতে করতে বলছে, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা, কাউকে ছাড়বো না আমি। ঠাকুর মশাই, দেখুন দেখুন, আমার ছেলেটার জীবন যে নষ্ট করে দিয়েছে সে এসেছে। আপনি এবার কিছু একটা করুন। আমি কি করব সেটাই বুঝতে পারছিলাম না। কর্ণপিশাচিনী এসে পড়েছে, সে এখন রমাকান্তকে মারবে, কিন্তু কর্ণপিশাচিনীকে আটকানোর মতো ক্ষমতা তো আমার কাছে নেই। কোনো গুপ্ত প্রক্রিয়া করে আমি এই গৃহবন্ধন করতে পারি মাত্র। সেটুকু করেছি, তাই সে এখনো বোধহয় ঘরের মধ্যে এসে ঢুকতে পারেনি। কিন্তু সে বেশিক্ষণ নয়, ওই শক্তিকে বেশিক্ষণ আটকে রাখার ক্ষমতা আমার নেই। আমি বললাম, চলো চলো, আমরা বাইরে যাই, বাইরে গিয়ে বারান্দার কাছে দাঁড়াই, তারপর কিছু একটা ব্যবস্থা করা যাবে। কি কি বলছেন ঠাকুর মশাই? সে তো বাইরে আছে, তাহলে হঠাৎ করে বাইরে যেতে চাইছেন কেন? এই ঘরের মধ্যে থাকলে আরও বিপদ বাড়বে। এই ঘরে সে এর আগেও এসেছে। এই ঘরে থাকলে তার হাত থেকে কখনোই বাঁচা যাবে না। আমি যা বলছি সে কথা শোনো। তোমরা চলো, বারান্দার কাছে গিয়ে দাঁড়াও। এই বাড়ির গৃহবন্ধন করা আছে। যতক্ষণ সে ভেতরে ঢুকতে পারবে না ততক্ষণ সে বারান্দাতেও কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাটা বলার কিন্তু একটা কারণ ছিল। আমার একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেমন যেন বারবার মনে হচ্ছিল বারান্দায় গিয়ে দাঁড়াবার কথা, যেখানে দাঁড়িয়ে আমি সেদিন ওই প্রেতকে দেখার চেষ্টা করেছিলাম, যেখানে দাঁড়িয়ে সেদিনের উঠোনের মাঝে তার হাসির শব্দ শুনেছিলাম। সেখানে গিয়ে দাঁড়ালে কিছু যেন একটা হবে, সেটা বারবার মনে হচ্ছিল। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম জপ করতে করতে দরজা দিয়ে আমি প্রথমে বেরিয়ে এলাম। আমার পেছনে বেরিয়ে এলো রমাকান্ত, বিরাজমোহন, এরা দুজনেই। তারা দুজনেই ভয়ে কাঁপতে শুরু করেছে। বাইরে থেকে সেই হাসির শব্দ ভেসে আসছে। বারান্দার এক পাশে দাঁড়িয়ে দেওয়ালের কাছে তাদের চুপ করে দাঁড়াতে বললাম। এদিকে আয়, আয় বলছি, নইলে সবাইকে আমি মারবো। তোর মনের সমস্ত স্বাদ আমি পূরণ করেছি, আর তুই তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। অনেক হয়েছে। ও তোমার সাধনা করেছে, তোমায় তুষ্ট করেছে। তুমি ওকে যা দিয়েছো তার বদলে তুমি ওর কাছ থেকে তুষ্ট হয়েছো অনেক বেশি। এর বেশি আর কিছু চাইলে তুমি পাবে না। চলে যাও, ওকে ছেড়ে চলে যাও। আমি যাব, আমি যাব, কিন্তু আমি যাওয়ার আগে তোকে নিয়ে যাব। তোর কোনো ক্ষমতা নেই আমায় আটকাবার। এই দেখ। তখনই তাকে দেখা গেল উঠোনের এক পাশে একটা মেয়ে। চাঁদের আলোয় তার রূপ দেখা যায়। তার ফর্সা চেহারা, মাথার কালো চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, পরনে একটা শাড়ি, তার উন্মুক্ত বুকের অনেকটা পর্যন্ত দেখা যায়। তার মুখে একটা মায়াময় হাসি, দুটো চোখ যেন উজ্জ্বল, তবে সেই হাসিটা যে কি ভয়ঙ্কর তা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম। চাঁদের আলোয় স্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছে। একটা হাসি লেগে রয়েছে তার মুখে। সে সামনের দিকে এগিয়ে আস্তে আস্তে আবার সেই সুরেলা গলায় বলল, আয় রমাকান্ত, আমার কাছে আয়। যাস না রমাকান্ত, যাস না। তাকিয়ে দেখতে পেলাম রমাকান্ত হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে বারান্দার এক পাশের দিকে। আমিও সেদিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু তার আগেই রমাকান্ত সেখানে পৌঁছে গিয়েছে। আর তার পেছনে এসে দাঁড়িয়েছে সেই ছায়ামূর্তি, অর্থাৎ যাকে আমি একটু আগে উঠোনের মাঝে দেখেছিলাম। রমাকান্ত বারান্দার মাঝামাঝিতে গিয়ে হঠাৎ অদ্ভুতভাবে ধপ করে বসে পড়ল। বিরাজমোহন চিৎকার করে উঠল। আমি আরও দুপা এগিয়ে যেতে যেতেই সেই হাসির শব্দ আবার শুনতে পেলাম। মনে হলো চারপাশে একটা ঝড় উঠেছে। তারানাথ চুপ করে রইল। কিশোরী বলল, ঠাকুরমশাই, কর্ণপিশাচিনী কি রমাকান্তকে নিয়ে গেছিল? মানে তার কোনো ক্ষতি করেছিল? শেষ মুহূর্ত পর্যন্ত আমি ভেবেছিলাম আজ হয়তো আমি হেরে গেলাম ওই কর্ণপিশাচিনীর কাছে। সে হয়তো রমাকান্তের ক্ষতি করবে, কিন্তু শেষ মুহূর্তে যা ঘটেছিল
তার কোনো ব্যাখ্যা আসলেই আমার কাছে ছিল না। ঝাপসা চোখে আমি তাকিয়ে দেখতে পেলাম কর্ণপিশাচিনী পেছনের দিকে ঘুরে তাকিয়েছে, আর বাড়ির বাইরের বড় দরজার কাছে এসে দাঁড়িয়েছে সেই ছায়ামূর্তিটা। তার পায়ের কাছে আরো ছোট ছোট কয়েকটা ছায়ামূর্তি। সেই শুয়োরদের শব্দে চারপাশটা ভরে উঠেছে, তার সাথে একটা অদ্ভুত গন্ধ। কে ছিল? আচ্ছা, সে কোনোভাবে কাল ভৈরব নয় তো? তোমাদের অনুমান খুব একটা খারাপ হয়নি। আসলে সেদিন কাল ভৈরব এসে দাঁড়িয়েছিলেন। বোধহয় কোনো এক অদ্ভুত উপায়ে কাল ভৈরব বুঝতে পেরেছিলেন এই কর্ণপিশাচিনীর হাত থেকে রমাকান্তকে আমি বাঁচাতে পারবো না, আর সেই কর্ণপিশাচিনী রমাকান্তের পরে নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করবে। তার মতো এক শক্তিশালী পিশাচিনীকে আটকানোর ক্ষমতা আমার মতো তুচ্ছ সাধকের নেই। তাই তিনি বোধহয় এসে পড়েছিলেন আমায় উদ্ধার করবার জন্য, আর সেই ফাঁকে রমাকান্ত বেঁচে গিয়েছিল সেই যাত্রায়। পরদিন ভোরবেলার দিকে যখন চোখ খুলেছি, দেখলাম বিরাজমোহন রমাকান্ত তখনও আগের মতোই পড়ে রয়েছে। তাড়াতাড়ি উঠে গিয়ে তাদের ডেকে তুললাম। রমাকান্তের মুখটা এখন যেন আরো বেশি ক্লান্ত আর ফ্যাকাশে বলে মনে হচ্ছিল। রমাকান্ত উঠে বসে আমার দু পা জড়িয়ে ধরে বলল, ঠাকুর মশাই, আপনি আমাকে রক্ষা করেছেন। ওহে রমাকান্ত, আমি রক্ষা করার কেউ নই। তোমায় রক্ষা করেছেন স্বয়ং কাল ভৈরব। আমি কাল ভৈরবের জপ করেছিলাম কারণ কর্ণপিশাচিনী এক উচ্চ স্তরের অশুভ আত্মা, আর অন্যদিকে কাল ভৈরব হলেন উচ্চ স্তরের শুভ আত্মা। তাই আমি জানতাম এই বিপদ থেকে কাল ভৈরব আমাদের রক্ষা করতে পারবেন। তাই তোমাদের এখানে থাকতে বলেছিলাম এবং তার জপ আমি করেছিলাম। এখন সবই যখন ভালোয় ভালোয় মিটে গেছে, তখন এ বাড়ি ছেড়ে দাও। এ বাড়িতে আর যদিও কিছু হবে না, তবে এ বাড়ি বিক্রি করে দিয়ে তুমি তোমার নিজের বাড়িতে ফিরে যাও। তোমার ব্যবসা যেমন চলছে তাতে খুব একটা সমস্যা হবে না, তবে কর্ণপিশাচিনীর সাধনার জন্য তোমার যে অধিক লাভ হচ্ছিল তা কিন্তু কমে যাবে। তোমার ভাগ্য আবার আগের মতো সাধারণ হয়ে আসবে। তাই এবার থেকে যা করবে ভেবে চিন্তে করবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমারও ভুল আছে ঠাকুর মশাই, আমিও খেয়াল রাখবো যে আমার ছেলেটা যেন কোনোভাবেই দুঃখ না পায়। ঠাকুর মশাই, আপনি চলুন আমাদের বাড়িতে 2 দিন থেকে তারপর না হয় বেরিয়ে পড়বেন। আবার বৌমার সঙ্গে দেখাটা হয়ে যাবে। তারানাথ চুপ করতেই আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। তারানাথ উঠে ঘরের দরজা খুলে দিয়ে বলল, বৃষ্টি কমেছে বুঝলে, তোমরা আর দেরি করো না, বেরিয়ে পড়ো। আবার যে কখন বৃষ্টি নেমে আসবে। পথে নামতেই কিশোরী বলল, আচ্ছা, তোমার কি সত্যিই মনে হয় ঠাকুর মশাইয়ের কোনো ক্ষমতা নেই? এই যে কাল ভৈরব সঠিক সময়ে এসে তাকে সাহায্য করলো, আর মাঝে মাঝে আরো অনেক এমন ব্যাপার হয়েছে যেখানে মধুসুন্দরী দেবী কিংবা সেই সাধু কিংবা অচেনা কেউ এসে ঠাকুর মশাইকে সাহায্য করেছে। এটা কি কোনো ক্ষমতা নয়? যখন চরম কোনো বিপদের মুহূর্তে পড়ে, তখন কেউ না কেউ তার কাছে এসে ঠিক পৌঁছে যায়। আসলে সবটাই কি অকারণে? এ তো আর 5টা সাধারণ মানুষ নয়, এই হলো স্বয়ং তারানাথ তান্ত্রিক, যার জন্মের সময় আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নীল রঙের আলো চলে গিয়েছিল। তাকে অতি সাধারণ ভাবলে চলবে না। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কর্ণপিশাচিনী। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।